সংবিধান পুনর্লেখন করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সংস্কার আগে নির্বাচন পরে, যেগুলো করতে হলে আপনার সংবিধানে হাত দিতে হবে, সেটা তো করতে পারবে না এই সরকার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের যে বিভিন্ন সংস্কারের জন্য বিভিন্ন কমিশন হয়েছে, তো ওভারঅল কেমন লেগেছে সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আপনার কাছে? জি, বেশ কয়েকটা কমিশনের প্রস্তাবনা, যে প্রতিবেদনগুলো, ওগুলো দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে সুচিন্তিত এবং কিছু হয়তো ইমিডিয়েটলি বাস্তবায়ন করা যাবে, আবার বেশ কিছু আছে যেগুলো হয়তো বাস্তবায়ন ইমিডিয়েটলি করা যাবে না। মেবি ওগুলো আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে হয়তো প্রস্তাবগুলো এসছে, সো মিক্সড রিয়াকশন বলবো। বাট ওভারঅল এই পুরো এক্সারসাইজটা প্রয়োজন ছিল, কারণ আমাদের সাধারণ মানুষেরও একটা ধারণা থাকা উচিত যে আর কি কি অপশনস আছে, কারণ যে চলমান যে সিস্টেমগুলো, ওগুলো তো কাজ করছিল না, যে কারণেই এই কমিশনগুলো গঠন করা। তো মিক্সড রিয়াকশন বলবো, বাট বেশ কিছু ভালো প্রস্তাবনা এসেছে। জি, সংস্কার কমিশন গুলো তো অনেকদিন ধরে কাজ করছে এবং অনেক আলোচনা হচ্ছে। এই যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে, প্রথমেই মানে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করে একদম আমাদের রুটিনে আনার জন্য কি কি রাস্তা আছে? জি, প্রথমত তো হচ্ছে আমরা যা দেখছি যে অধ্যাদেশ জারি করে বেশ কিছু সংস্কার অলরেডি আনা হয়ে গেছে। সো অধ্যাদেশ জারি করে আইনি যে সংশোধনগুলো দরকার সংস্কারের জন্য, সেগুলো করা যেতেই পারে। অধ্যাদেশ জারি করার ক্ষমতাটা আমাদের সংবিধানে দেয়া আছে রাষ্ট্রপতিকে, আর্টিকেল 93-তে। এখন এই অধ্যাদেশ নিয়ে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পার্লামেন্ট যখন সেশনে থাকে না, তখনই কিন্তু রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করার ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারে। তার অর্থই হচ্ছে যে পার্লামেন্ট যখন সেশনে আসবে, শুরু হবে, যখন একটা নির্বাচিত সরকার আমরা পাবো, তখন কিন্তু সাংবিধানিকভাবেই দেয়া আছে যে এই অধ্যাদেশগুলো পার্লামেন্টে উপস্থাপন করতে হবে এবং 30 দিনের একটা সময়সীমা দেয়া আছে। এই সময়সীমার মধ্যে যদি এগুলো অ্যাপ্রুভড হয়ে আইন না হয়ে যায়, আইন বলতে অ্যাক্ট অফ পার্লামেন্ট যেটা আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু এই অধ্যাদেশ আর বলবৎ থাকে না। সো সেদিকে কিন্তু তাকাতে হবে। সো নির্বাচিত সরকার এসে সময় মতো যদি উপস্থাপন না করে, বা উপস্থাপন করার পরেও যদি সংসদে সেগুলো অ্যাপ্রুভড না হয়, সেক্ষেত্রে কিন্তু এই অধ্যাদেশগুলো আর বলবৎ থাকবে না। জি, আপনার উত্তরের মাধ্যমে আমার নেক্সট একটা প্রশ্নের উত্তর চলে এসেছে। তো আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সংবিধানকে এই মানে 72-এর সংবিধান, এটাকে তো একবারে নিঃশেষ করে দেওয়ারও অনেক জায়গা থেকে কথা আসছে, সংশোধনের কথা আসছে, সংবিধান সংস্কারের কমিশনও অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে। এই সংবিধানকে একদম মানে শেষ করে দেওয়া ক্ষমতা এই সরকারের আছে কিনা, বা সংবিধান সংস্কারের ক্ষমতাও এই সরকারের আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি না, সেটা তো নেই। প্রথমত হচ্ছে গিয়ে সংবিধান যদি আমি সংশোধন করতে চাই, আমাদের বর্তমান যে সংবিধান আছে ওখানেই কিন্তু প্রক্রিয়াটা দেয়া আছে। সেটা হচ্ছে আমার একটা সংসদ লাগবে এবং সংসদে 2/3 মেজরিটি লাগবে সংবিধান যদি আমি সংশোধন করতে চাই। আর সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে গণপরিষদ লাগবে। গণপরিষদ হচ্ছে ইলেকশনের মাধ্যমে গণপরিষদ একটা ফর্মড হবে। সো এই সরকার তো দুটোর মধ্যে একটাও না, মানে সংসদও নাই এখন এবং গণপরিষদও না। এখন ওনারা যদি ঐক্যমত স্থাপন করতে পারে যে সংবিধান পুনর্লেখন প্রয়োজন, যেটা আমার ব্যক্তিগত মতে একেবারেই প্রয়োজন না, সেই ক্ষেত্রে ওনারা গণপরিষদের জন্য নির্বাচন দিয়ে গণপরিষদ ফর্ম করে তারপরে সংবিধান পুনর্লেখনের দিকে যেতে পারে। কিন্তু এটা চারটিখানি ব্যাপার না, এবং আপনার যথেষ্ট যুক্তিগত কারণ লাগবে এবং ঐক্যমত লাগবে এই ধরনের একটা পদক্ষেপ নেয়ার আগে। এবং যুক্তিগত কারণ সত্যিকার অর্থে গেলে বললে নেই, একেবারেই নেই, কারণ সংবিধানে সবকিছু তো খারাপ ছিল না। প্রথমত তো হচ্ছে যে 72-এর যে সংবিধানটা, সেটা তো 17 বার সংশোধন করা হয়েছিল। সেই সংশোধন করে টাইম এন্ড এগেন অনেক কিছু ড্যামেজ করা হয়েছিল, ডিস্ট্রয় করা হয়েছিল। তারপরে যে সমস্যাগুলো আছে, যেগুলো আমাদের অভিজ্ঞ
অভিজ্ঞতার মাধ্যমে বেরিয়ে এসছে, সেগুলো আমরা সংশোধন করেও কিন্তু সমস্যার সমাধান করতে পারি। মানে সংবিধান পুনর্লেখন করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, যে ধরনের একটা বক্তব্য বেশ কিছু কোয়ার্টার্স থেকে আসছিল, সেটা একেবারেই অযৌক্তিক। জি, এখানে আপনার আলোচনা থেকে দুইটা পয়েন্ট আসলো, একটা হচ্ছে ঐক্যমত হলে আর একটা হচ্ছে ঐক্যমত না হলে। এখন যদি আমরা ঐক্যমত হয়ে যাই যে সংবিধান সংস্কারের এই সমস্ত বিষয়গুলো তে আমাদের ঐক্যমত হলো, সেটা তো এই সরকার পারছে না। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে সংবিধান সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনেরই অনেক প্রস্তাবনার সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলরা ঐক্যমত হচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে সলিউশনটা কি হবে? যদি ঐক্যমত স্থাপন না করতে পারে এই ন্যাশনাল কনসেনসাস কমিশন, যে কাজটা ওনাদেরকে দেয়া হয়েছে, সেক্ষেত্রে তো আমাদের সেই ব্যাপারগুলো নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় আমি দেখি না। যে ব্যাপারে ঐক্যমত স্থাপন করতে পারছেন সেই সংস্কারগুলো করে, তাও সেই সংস্কার কিন্তু সব যে করা যাবে তা না। যেগুলো ধরেন অধ্যাদেশের মাধ্যমে করা যায় সেগুলো করা যাবে। যেগুলো করতে হলে আপনার সংবিধানে হাত দিতে হবে, সেটা তো করতে পারবে না এই সরকার। তার জন্য আমাদের নির্বাচিত সরকার দরকার। জি, অনেকগুলো প্রশ্নে আসলে অ্যানসার চলে এসেছে। এখন এই সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে সম্ভব সেগুলো সংস্কার করে ফেললো, এটা যদি আবার পরবর্তী নির্বাচিত সরকার না রাখতে চায়, তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে? এখানে না দুভাবে দেখা, মানে কয়েকটা জিনিস এখানে বলতে হবে। একটা হচ্ছে যে আপনি যদি একটা ব্রড ঐক্যমত স্থাপন করতে পারেন এবং ঐক্যমত স্থাপনের মাধ্যমেই ধরেন অধ্যাদেশ জারি করে সংশোধনগুলো হলো, সেগুলো টেকসই হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। নির্বাচিত সরকার আসলেও সেখানে তো যাদেরকে নিয়ে এখন বসা হচ্ছে ঐক্যমত স্থাপন করার জন্য, ওনারাই থাকবে কম বেশি, তখন সেগুলো টেকসই হওয়ার চান্স বেড়ে যায়। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ক্ষমতাটা কিন্তু ওনাদের রয়ে যায়। সেই অধ্যাদেশগুলো আইনে পার্লামেন্টে অ্যাপ্রুভ করলো না, ওনাদের যে সরকারই আসবে, যার পার্লামেন্টে মেজরিটি থাকবে, ক্ষমতাটা তাদের রয়েই যায় এইগুলোকে আনরাভেল করার বা এগুলোকে বাতিল করে দেওয়ার, নতুন বা আরেকটু সংশোধন করার। এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, মানে তাহলে কি করণীয়? তাহলে যেটা করণীয় যে একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, আপনার ইলেকশনটা যদি ফ্রি এন্ড ফেয়ার হয়, ইলেকশনে যদি কোনো ধরনের কারচুপি না করা হয়, সেক্ষেত্রে যে সরকার আসবে সেটা তো জনগণের ভোট দিয়েই সেই সরকারকে আনা হয়েছে, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদারই প্রতিফলন ঘটবে সংসদে। ওভাবেও জিনিসটাকে দেখা যায়। তো তার জন্য নির্বাচনটা ফ্রি ফেয়ার হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এখন আমি আরেকটা ডাইমেনশন আছে এখানে, কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে বাস্তবসম্মত সংস্কার। এখন বাস্তবসম্মত সংস্কার আসলে আমরা যাচাইটা কিভাবে করব? যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যেহেতু ক্ষমতায় যাওয়ার প্রত্যাশী, তাহলে আমরা জানি যে কোনটা করা সম্ভব, সেই কারণে আমরা সেগুলোকেই শুধু মূল্য দিচ্ছি। আমরা মন গড়া অনেক কথা বললাম, কিন্তু আমরা ক্ষমতায় এসে সেটা করতে পারলাম না। এইটা কি আসলে তাদের কি সংস্কার এড়িয়ে যাওয়ার কৌশল, নাকি আসলেই বাস্তবসম্মত সংস্কার বলে কিছু আছে? বিএনপি কোন জায়গা থেকে কথাটা বলেছে ওটা তো বিএনপি আপনাকে বেটার ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু সংস্কার, হ্যাঁ, এমন তো অনেক প্রস্তাব আমি দেখেছি যেটা হয়তো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না, বিশেষ করে ইমিডিয়েটলি। সো আমি ওভাবে ভাগ করব যে কিছু বাস্তবায়ন করা সম্ভব, আবার কিছু হয়তো একটু অবাস্তব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি একটু অ্যাড করি, আপনি যদি উদাহরণ দেন তাহলে আরো সহজ হয়। তারা বলছে যে বিশ্বের কোথাও নেই এমন কোন সিস্টেম যদি আমাদেরকে হুট করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, মানে যেটা এক্সপেরিমেন্টাল, সেটার ক্ষেত্রে বলেছে। নর্মাল কোর্সে, আমি যেহেতু আইন অঙ্গনের মানুষ, আমি এখানে একটু আইনের একটা জিনিস বলি। আমি যখন একটা মামলা পরিচালনা করছি কোর্টে, কোর্ট কিন্তু দেখতে চায় এ ধরনের মামলা কি আগে কোর্টের সামনে এসেছিল কিনা এবং কোর্ট কি সিদ্ধান্ত দিয়েছে। এটাকে আমরা বলি এই যে প্রেসিডেন্টস দেখতে চায় কোর্টের। তো তাহলে এটা কেন দেখতে চায়? কারণ তাহলে কিন্তু কোর্টের নতুন করে সিদ্ধান্ত নিতে হয় না, তাছাড়া একটা জিনিস কাজ করেছে কি না সেটাও বোঝা যায়। সো তার জন্য
জন্য আমি তো অনেক বেশি কমফোর্টেবল হব এমন কিছু পন্থা অবলম্বন করা সংস্কারের ক্ষেত্রে যেগুলো কোনো না কোনো দেশে বিশ্বের করা হয়েছে এবং কাজ হয়েছে, এবং শুধু যে কোনো একটা র্যান্ডম একটা দেশে এ ধরনের সংস্কার হয়েছে বললেই হবে না, সেই দেশের সাথে আমাদের দেশের প্রেক্ষাপটটাও কি মেলে কিনা সেদিকেও তাকাতে হবে। বাট যেটা কোথাওই করা হয়নি এটা তো একটু রিস্কি হয়ে যায়, এটা তো কমন সেন্স ডিকটেটস এটা রিস্কি হয়। জি, দেশের নাম পরিবর্তনের আলাপ এসেছে, এটাকে কি মনে করছেন আপনি? আমার তো এটা রিডিকুলাস মনে হয়, যে আমি ঠিক প্রয়োজনটা বুঝতে পারছি না। দেশের নাম সংশোধন করে কি করতে চাচ্ছেন বা কে করতে চাচ্ছেন? আচ্ছা জি, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। সংস্কার কি সব একবারে শেষ করে ফেলা সম্ভব? একেবারেই না, এর থেকে অযৌক্তিক অবাস্তব কথা হতেই পারে না, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং আমার মতে সংস্কার করার অ্যাপ্রোচটা হওয়া উচিত আমরা যেটা ইংরেজিতে বলি ইনক্রিমেন্টাল, মানে অল্প অল্প করে আস্তে আস্তে সংস্কার করবেন, করে আপনি থেমে দেখবেন এই সংস্কারটা কাজ করছে কিনা। কারণ হতেই পারে যে একেবারেই কার্যকরী না। সংস্কার তো আমরা একটা উদ্দেশ্যে করছি, আমাদের একটা টার্গেট থাকে যে এই জায়গায় পৌঁছতে হলে এই সংস্কারটা দরকার। অনেক সময় হয় আপনি সংস্কার করলেন বাট কোনো না কোনো কারণে যে উদ্দেশ্যটা ছিল সংস্কারের পিছনে সেটা দেখা যাচ্ছে অ্যাচিভ করতে পারছেন না। তার জন্যই সংস্কার একটা ট্রায়াল এন্ড এরর প্রসেস এবং অল্প অল্প করে করা উচিত, সময় নিয়ে করা উচিত। ঢালাও ভাবে সংস্কার করলে দেখা যাবে হিতে বিপরীত হয়ে গেছে। এবং আরেকটা জিনিস, সংস্কার এরকম তো ব্যাপারটা না যে 4টা সংস্কার করলেই বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, যে জিনিসটা অনেক মহল থেকে বলা হচ্ছে সংস্কার আগে নির্বাচন পরে। সংস্কার তো চলমান প্রক্রিয়া। আর সংস্কার আগে বলতে কি বোঝাচ্ছে, সেই সংস্কারের পরিধিটা কি সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। কোনটা আগে কোনটা পরে এটা নিয়ে কথা বলছে, এটা একটু উদ্দেশ্য প্রণোদিত ডিবেট। জনগণের মতামত নেওয়ারও প্রয়োজন আছে বলে মনে হয় না আপনার কাছে, যে মানুষ কি চায়? এন্ড জনগণের মতামতটা আপনি কিভাবে নেবেন? একটা গণতন্ত্রে জনগণের মতামত আসবে নির্বাচনের মাধ্যমে, তাই না? কোনো মহল যদি এখন দাবি করে জনগণ এটা চায়, আমার তখন একটাই প্রশ্ন, আমার একটাই প্রশ্ন, আপনি জানলেন কিভাবে জনগণ এটা চায়? সবাই বলে জনগণ আমাদের সাথে আছে। মানে এটা যদি একটা নির্বাচিত সরকার বলে, তাও যদি সেই নির্বাচন সুষ্ঠু হয়ে থাকে, সেক্ষেত্রে তারা বলতে পারে কনফিডেন্টলি যে জনগণ এটা চায়। তাছাড়া তো আপনি আমি বললেই হবে না জনগণ কি চায়। জি ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আপনি এর আগে অনেকগুলো দেশের স্বার্থ নিয়ে, মানুষের স্বার্থ নিয়ে অনেকগুলো কাজ করেছিলেন, সিজারিয়ান নিয়ে লিড করেছিলেন, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ ডোনেশন নিয়ে একটা কাজ করেছিলেন। তো ভবিষ্যতে এরকম পরিকল্পনা আছে কিনা আরো কাজ করার? জি, স্বাস্থ্য খাত নিয়ে আমি সবসময় ইন্টারেস্টেড ছিলাম, কারণ বিশেষ করে আমার মনে হয় যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা অত্যন্ত শোচনীয়। হয়তো এই কথাটা অনেকের পছন্দ হবে না। যেরকম ধরেন মেডিকেল নেগলিজেন্স একেবারে র্যাম্পেন্ট, প্রতিদিন আমরা মেডিকেল নেগলিজেন্সের কথা শুনে আসছি, কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা কিন্তু এখনো আমরা স্ট্যাবলিশ করতে পারিনি। সো স্বাস্থ্য খাত নিয়ে আমার আরো কাজ করার ইচ্ছে আছে। বেশ কিছু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা হয়েছে অলরেডি, আপনি তো জানেন, যেরকম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন নিয়ে করেছি, এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস, তারপরে মেডিকেলি আননেসেসারি সিজারিয়ান সেকশন, সেগুলো নিয়ে যদিও রায় পাওয়া হয়েছে কিন্তু রায়ের বাস্তবায়নের প্রক্রিয়াটা এখনো চলমান, সেটা নিয়েও লড়াই করে যেতে হবে যা বুঝতে পারছি। সো এই খাতে আরো কাজ করার ইচ্ছা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।